প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্র প্রথম অধ্যায়ের হিসাব নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমরা হিসাব বলতে আগে আমরা বুঝি যে হিসাবটা কি। হিসাব হলো লেনদেনের শ্রেণীবদ্ধ ও সংক্ষিপ্ত তালিকা বা বিবরণী। লেনদেনের শ্রেণীবদ্ধ ও সংক্ষিপ্ত বিবরণী হলো আসলে হিসাব। কাইসু অ্যান্ড কিমেলের মতে হিসাব হলো এমন একটি রেকর্ড বা দলিল যেখানে সম্পত্তি, দায় ও মালিকানা সত্ত্বের উপাদানের হ্রাস বৃদ্ধি লিপিবদ্ধ করা হয়। তাহলে আমরা হিসাব সম্পর্কে বুঝলাম যে লেনদেনের একটি সংক্ষিপ্ত তালিকা বিশেষ। লেনদেনের একটি সংক্ষিপ্ত তালিকা বিশেষ। কাইসু এবং কিমেলের মতে হিসাব হলো এমন একটি রেকর্ড বা দলিল যেখানে সম্পত্তি, দায় ও মালিকানা সত্ত্বের উপাদানের হ্রাস বৃদ্ধি দেখানো হয়। তাহলে হিসাব সম্পর্কে বুঝলাম। এবারে হিসাবের সংজ্ঞা সম্পর্কে আমরা একটু আলোচনা করলাম। এবার হিসাবের শ্রেণী বিভাগ। হিসাবের শ্রেণী বিভাগ। হিসাবকে মূলত দুই ভাগে ভাগ করা হয় সনাতন পদ্ধতিতে। সনাতন পদ্ধতিতে হিসাবকে মূলত দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো ব্যক্তিবাচক হিসাব আর একটা হলো অব্যক্তিবাচক হিসাব। ব্যক্তিবাচক হিসাব, ব্যক্তিবাচক হিসাব, ব্যক্তিবাচক হিসাব, ব্যক্তিবাচক হিসাব, আরেকটা হলো অব্যক্তিবাচক হিসাব। এখন আসা যায় ব্যক্তিবাচক হিসাব, যেখানে ব্যক্তির নাম ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম সরাসরি জড়িত থাকে, সেটা হলো ব্যক্তিবাচক হিসাব। আর যেমন রহিমের হিসাব, সোনালী ব্যাংকের হিসাব, কলেজ বা কোনো প্রতিষ্ঠানের নাম সরাসরি জড়িত থাকলে সেটাও ব্যক্তিবাচক হিসাব। দুই, অব্যক্তিবাচক হিসাব। ব্যক্তিবাচক হিসাব বাদে বাকি হিসাবগুলোকে আমরা বলি অব্যক্তিবাচক হিসাব। এখন ব্যক্তিবাচক হিসাবকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো প্রাপ্য হিসাব আর একটা হলো প্রদেয় হিসাব। একটা হলো প্রাপ্য হিসাব আর একটা হলো প্রদেয় হিসাব। অব্যক্তিবাচক হিসাবকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো সম্পত্তিবাচক হিসাব আর একটা হলো নামিক হিসাব। এই নামিক হিসাবকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো আয়বাচক হিসাব আর একটা হলো ব্যয়বাচক হিসাব। একটা হলো আয়বাচক হিসাব আর একটা হলো ব্যয়বাচক হিসাব। এখন আসা যায় তোমরা সনাতন পদ্ধতিতে হিসাবের শ্রেণী বিভাগ বুঝলাম। এখন আধুনিক পদ্ধতিতে হিসাবের শ্রেণী বিভাগ। আধুনিক পদ্ধতিতে হিসাবকে সমীকরণের ভিত্তিতে আধুনিক পদ্ধতি বা হিসাব সমীকরণের ভিত্তিতে হিসাবকে 5 ভাগে ভাগ করা হয়েছে। হিসাবকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 5 ভাগে ভাগ করা হয়েছে। আধুনিক পদ্ধতিতে হিসাবকে 5 ভাগে ভাগ করা হয়েছে। 1, সম্পদ হিসাব, সম্পদ হিসাব। 2, দায় হিসাব। 3, মালিকানা সত্ত্বের হিসাব, মালিকানা সত্ত্বের হিসাব, মালিকানা সত্ত্বের হিসাব। 4, ব্যয় হিসাব আর আয় হিসাব। আয় হিসাব বা ব্যয় হিসাব। আয় হিসাব বা ব্যয় হিসাব। আমরা আয়টা আগে লিখি, তারপর ব্যয়টা লিখি, তাহলে ভালো হয়। 4 নাম্বার আয় হিসাব, একটা হলো ব্যয় হিসাব। তাহলে আধুনিক পদ্ধতিতে বা হিসাব সমীকরণের ভিত্তিতে হিসাবকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 5 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো সম্পদ হিসাব, একটা হলো দায় হিসাব, একটা হলো মালিকানা সত্ত্বের হিসাব, একটা হলো আয় হিসাব আর একটা হলো ব্যয় হিসাব। কারণ সম্পদ হিসাবটা কি? সম্পদ হিসাব হলো প্রতিষ্ঠানের রিসোর্স বা পরিসম্পদকে আসলে আমরা সম্পদ হিসেবে গণ্য করি, যেটা আসলে ভবিষ্যতে আর্থিক সুবিধা দিতে থাকে বা আর্থিকভাবে সুযোগ সুবিধা পাওয়া যায়, সেটা হলো সম্পদ হিসাব। আর দায় হিসাব হলো মালিক পক্ষ ব্যতীত তৃতীয় পক্ষের দায়। সম্পদের উপরে মালিক পক্ষ ব্যতীত তৃতীয় পক্ষের যে দায় নিবেশিত থাকে সেটা হলো দায় হিসাব। মালিকানা সত্ত্বের হিসাব, সম্পদের উপরে মালিক পক্ষের যে দাবি সেটাকে হলো মালিকানা সত্ত্বের হিসাব। আর ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার মাধ্যমে যে সুবিধা প্রাপ্তি ঘটে সেটা হলো আয় হিসাব। এবং এই সুবিধা প্রাপ্তির জন্য যে সমস্ত সম্পদ ব্যয় করা হয়, যে সমস্ত ব্যয় করা হয় সেবা প্রদান করা হয়, সেটাকে হলো ব্যয় হিসাব। তাহলে আধুনিক পদ্ধতিতে হিসাব 5 প্রকার আর সনাতন পদ্ধতিতে হিসাব 2 প্রকার। তার আবার ক্লাসিফিকেশন মূলত হিসাব 2 প্রকার, তার আমরা ক্লাসিফিকেশনও বুঝেছি। হিসাবের শ্রেণী বিভাগ আমরা দেখলাম। এবার আমরা ছোট্ট একটি অঙ্কর মাধ্যমে হিসাবের নির্দিষ্ট হিসাব কোন জাতীয় কোনটি কোন জাতীয় হিসাব সেটা নির্ধারণ করার বিষয়টা একটু
বোঝার চেষ্টা করব। যেমন আমরা লক্ষ্য করে একটা ছক আমরা এটি দেখি, তাহলে আমরা বুঝবো। ক্রমিক, ক্রমিক হলো বিবরণ, বিবরণ, হিসাবের শ্রেণী, হিসাবের শ্রেণী। এটা হলো সনাতন পদ্ধতি, এটা হলো আধুনিক পদ্ধতি। এটা হলো সনাতন পদ্ধতি, এটা হলো আধুনিক পদ্ধতি। আমরা একটা ছোট্ট একটা অঙ্ক দেখি। যেমন 1 নম্বর আমরা যদি দিই আসবাবপত্র, আসবাবপত্র, এটা সনাতন পদ্ধতিতে বলবো সম্পত্তিবাচক হিসাব, সম্পত্তিবাচক হিসাব। আধুনিক পদ্ধতি বলবো এটা সম্পদ হিসাব, এটা হলো সম্পদ হিসাব। 2 নাম্বার হানিফের হিসাব, হানিফের হিসাব, হানিফের হিসাব, এটা হলো সনাতন পদ্ধতিতে এটা ব্যক্তিবাচক হিসাব, ব্যক্তিবাচক হিসাব। আধুনিক পদ্ধতিতে এটা সম্পদ অথবা দায় হিসাব, সম্পদ অথবা দায় হিসাব। 3 নাম্বার বেতন হিসাব, 3 নাম্বার বেতন হিসাব। বেতন হিসাব সনাতন পদ্ধতিতে এটাকে বলি আমরা নামিক হিসাব, নামিক হিসাব। আর আধুনিক পদ্ধতিতে এটাকে বলবো আমরা ব্যয়বাচক হিসাব, ব্যয়বাচক হিসাব। 4 নাম্বার, 4 নাম্বার নগদান হিসাব, নগদান হিসাব, নগদান হিসাব। এটাকে আমরা সনাতন পদ্ধতিতে বলবো সম্পত্তিবাচক হিসাব, সম্পত্তিবাচক হিসাব। আধুনিক পদ্ধতিতে বলবো সম্পদ হিসাব, সম্পদ হিসাব। 5 নম্বর পুরোদেয় হিসাব, পুরোদেয় হিসাব, পুরোদেয় হিসাব। এটা সনাতন পদ্ধতিতে আমরা বলবো ব্যক্তিবাচক হিসাব, ব্যক্তিবাচক হিসাব। আধুনিক পদ্ধতিতে বলবো এটা আমরা দায় হিসাব, আধুনিক পদ্ধতিতে এটাকে আমরা বলবো দায় হিসাব। 6 নম্বর দালান কোঠা, দালান, দালান কোঠা, দালান কোঠা। এটাকে আমরা সনাতন পদ্ধতিতে বলবো সম্পত্তিবাচক হিসাব, সম্পত্তিবাচক হিসাব। আর আধুনিক পদ্ধতিতে বলবো সম্পদ, সম্পদ হিসাব। 7 নাম্বার ভাড়া হিসাব, 7 নাম্বার ভাড়া হিসাব, ভাড়া হিসাব। আমরা সনাতন পদ্ধতিতে বলবো নামিক হিসাব, নামিক হিসাব। আধুনিক পদ্ধতিতে বলবো ব্যয়বাচক হিসাব, ব্যয়বাচক হিসাব। 7-8 নাম্বার সুদ হিসাব, সুদ হিসাব, সুদ হিসাব, সুদ হিসাব। এটা সুদ প্রদত্ত কি প্রাপ্ত আসলে সুনির্দিষ্ট ইঙ্গিত নাই। আমরা ধরে নিই সুদটা আয়, যদি আয় হয় এটাকে আমরা বলবো নামিক হিসাব, নামিক হিসাব। এটাকে আমরা বলবো আয়বাচক হিসাব যদি আমরা সুদটাকে আয় ধরে নিই। আর সুদটাকে যদি আমরা ব্যয় ধরে নিই তাহলে এটাকে লিখবো আমরা নামিক হিসাব, আধুনিক পদ্ধতিতে লিখবো এটা ব্যয়বাচক হিসাব। 9 নাম্বার, 9 নাম্বার অবচয় হিসাব, অবচয় হিসাব। তাহলে 9 নাম্বার অবচয় হিসাব, এটা হলো সনাতন পদ্ধতিতে নামিক হিসাব, নামিক হিসাব। আধুনিক পদ্ধতিতে ব্যয়বাচক হিসাব, ব্যয় হিসাব। 10 নাম্বার সোনালী ব্যাংকের হিসাব, সোনালী ব্যাংকের হিসাব, সোনালী ব্যাংকের হিসাব। এটা সনাতন পদ্ধতিতে হলো ব্যক্তিবাচক হিসাব, ব্যক্তিবাচক হিসাব। আধুনিক পদ্ধতিতে এটা সম্পদ অথবা দায় হিসাব, সম্পদ অথবা দায় হিসাব। তাহলে আমরা ছোট্ট একটি অঙ্কে লেনদেন এই হিসাব চিহ্নিতকরণের বিষয়টা খেয়াল করলাম। একটা হলো আসবাবপত্র, এটা সনাতন পদ্ধতিতে সম্পত্তিবাচক হিসাব, আধুনিক পদ্ধতিতে সম্পদ হিসাব। 2 নম্বর হানিফের হিসাব, এটা সরাসরি ব্যক্তি জড়িত হয়েছে যে কারণে ব্যক্তিবাচক হিসাব, আধুনিক পদ্ধতিতে সম্পদ অথবা দায় হিসাব। এই ব্যক্তির ক্ষেত্রে যদি ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে তাহলে সম্পদ হিসাব, যদি ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে তাহলে আমরা সেটাকে দায় হিসাব বলে হিসাবভুক্ত করব। বেতন হিসাব সনাতন পদ্ধতিতে এটাকে বলে নামিক হিসাব, আধুনিক পদ্ধতিতে বলে ব্যয়বাচক হিসাব। নগদান হিসাব সনাতন পদ্ধতিতে সম্পত্তিবাচক হিসাব, আর আধুনিক পদ্ধতিতে সম্পদ হিসাব। প্রদেয় হিসাব, এই প্রদেয় বা প্রাপ্য ব্যক্তিবাচক হিসাবে দুটি আছে শ্রেণী বিভাগ, একটা হলো প্রাপ্য হিসাব আর একটা হলো প্রদেয় হিসাব। এই জন্য এই প্রদেয় হিসাবকে ব্যক্তিবাচক হিসাব, আধুনিক পদ্ধতিতে এটা দায় হিসাব।
6 নম্বর দালান কোঠা, সনাতন পদ্ধতিতে সম্পত্তি বাচক হিসাব, আধুনিক পদ্ধতিতে সম্পদ হিসাব। ভাড়া হিসাব, ভাড়া হিসাব সনাতন পদ্ধতিতে নামিক হিসাব, আধুনিক পদ্ধতিতে এটা ব্যয় হিসাব। সুদ হিসাব, এই সুদ প্রদত্ত কি প্রাপ্ত সুনির্দিষ্ট ইঙ্গিত না থাকলে আমরা যে কোনো একটি ধরে হিসাব মুক্তি দেব। সুদ হিসাব এটা নামিক হিসাব সনাতন পদ্ধতিতে, আর যদি আমরা ব্যয় ধরি তাহলে এটা আধুনিক পদ্ধতিতে ব্যয়বাচক হিসাব, যদি আয় ধরি তাহলে আয়বাচক হিসাব। অবচয় হিসাব সনাতন পদ্ধতিতে নামিক হিসাব, আধুনিক পদ্ধতিতে ব্যয়বাচক হিসাব। সোনালী ব্যাংক হিসাব এটা সনাতন পদ্ধতিতে ব্যক্তিবাচক হিসাব, আধুনিক পদ্ধতিতে সম্পদ অথবা দায়বাচক হিসাব। তাহলে আমরা হিসাবের শ্রেণী বিভাগ নির্ধারণ করলাম। কিভাবে আমরা হিসাবের শ্রেণী বিভাগ নির্ধারণ করতে পারি সেটা আমরা একটা ছোট্ট অঙ্কের মাধ্যমে বোঝার চেষ্টা করলাম। এবার আমরা একটা ছোট্ট অঙ্ক দিয়ে হিসাব সমীকরণের প্রভাব দেখব এবং লেনদেন চিহ্নিতকরণের বিষয়টা একটু খেয়াল করব। আমরা একটা অঙ্ক একটি অঙ্ক পড়ি। 2018 সালের জানুয়ারি মাসে মিস্টার আরিফিন সিদ্দিকী ব্যবসায় নিম্নলিখিত ঘটনাগুলো সংঘটিত হয়েছে। 1. আরিফিন 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে বা আরম্ভ করেছে। 3. মাসিক 10,000 টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ প্রদান করেছেন। 6. নগদে পণ্য ক্রয় করেছেন 20,000 টাকা। 12. সরঞ্জাম ক্রয় করেছেন 50,000 টাকা। 18. ভাড়া পাওয়া গেল 10,000 টাকা। 20. রেশমা ট্রেডার্সের নিকট 30,000 টাকার পণ্য সরবরাহের ফরমেশ প্রদান করা হলো। 25. ধারে পণ্য বিক্রয় 30,000 টাকা। 30. বেতন প্রদান 10,000 টাকা। আলোচ্য অঙ্কটি থেকে যে লেনদেন নয় এমন বিষয়গুলি চিহ্নিতকরণ করো এবং হিসাব সমীকরণে এই উপরোক্ত লেনদেন হিসাব সমীকরণের প্রভাব দেখাও। তাহলে উপরোক্ত অঙ্কে আমরা দেখতে পাচ্ছি যে কিছু বিষয়টা লেনদেন আছে, আবার কিছু বিষয় লেনদেন নয়, এমন বিষয়গুলো আমাদেরকে চিহ্নিত করতে হবে। গত ক্লাসে আমরা লেনদেন চিহ্নিতকরণ বিষয়টা দেখছিলাম। লেনদেন আমরা কিভাবে চিহ্নিত করব, আমরা অঙ্কটা পড়েই দেখব যে আসলে অঙ্কটার মধ্যেই আর্থিক অবস্থার পরিবর্তন সূচনা করেছে কিনা, অথবা এই ইকুয়াল এল প্লাস ওই উপাদানের পরিবর্তন হয়েছে কিনা, সেটা আমরা একটু খেয়াল করলেই বুঝতে পারবো। আলোচ্য অঙ্কে আমরা দেখতেছি দুটি ঘটনা আসলে লেনদেন নয়। 3 নম্বরে লেনদেন নয় তা চিহ্নিত করো। তারিখ লেনদেন কিনা তার কারণ। তারিখ লেনদেন কিনা আর ব্যাখ্যা। 2018 জানুয়ারি 3 এখানে লেনদেন নয়। কারণ কি? আর্থিক অবস্থার পরিবর্তন সূচিত হয়নি। আর্থিক অবস্থার পরিবর্তন হয়নি। অথবা সমীকরণ পদ্ধতিতে যদি লিখি তাহলে এ ইকুয়াল টু এল প্লাস ওই উপাদানের পরিবর্তন হয়নি। তাহলে 3 তারিখের ঘটনাটা এরকম ছিল। মাসিক 10,000 টাকা বেতনের একজন ম্যানেজার নিয়োগ প্রদান করলেন। আসলে ম্যানেজার নিয়োগ প্রদান করেছে শুধু, অতএব এটা লেনদেন নয়, এটা আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি। অথবা সমীকরণ ভিত্তিতে যদি বলি তাহলে এই ইকুয়াল টু এল প্লাস ওই উপাদানের কোনো পরিবর্তন হয়নি। আরেকটি আমরা লক্ষ্য করতেছি 20 নম্বর লেনদেন নয়। 20 নম্বর লেনদেন নয়। এটা কেন? এটাও আর্থিক অবস্থার পরিবর্তন হয়নি। সমীকরণ পদ্ধতিতে যদি বলি ইকুয়াল টু এল প্লাস ওই উপাদানের পরিবর্তন হয়নি। 20 তারিখের লেনদেনটা আমরা কেমন দেখি? রেশমা ট্রেডার্সের নিকট 30,000 টাকা পণ্য সরবরাহের ফরমাইশ প্রদান করা হলো। তাহলে ফরমাইশ দিয়েছে, চুক্তি করেছে, চেক প্রদান করেছে, চেক মানে ব্যাংক থেকে চেক পাওয়া গেছে, এই সবগুলো ঘটনা আসলে লেনদেন নয়। এটাও দেখেন আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি। অথবা সমীকরণের ভিত্তিতে যদি বলি এই ইকুয়াল টু এল প্লাস ওই উপাদানের কোনো পরিবর্তন হয়নি। অতএব এই দুটি লেনদেন আমরা আলোচ্য অঙ্কটাতে দেখতেছি যে লেনদেন নয়। এই দুটি
বিষয় আমাদের কাছে লেনদেন পরিলক্ষিত হয়নি, তাই তার কারণ আমরা উপস্থাপন করলাম। এইবার যে বিষয়টাকে আমরা বলবো যে হিসাব সমীকরণের প্রভাব, আলোচ্য অঙ্কটিতে আমরা লক্ষ্য করবো যে কিভাবে হিসাব সমীকরণের প্রভাব হয়। তো সেভাবে যদি আমাদের অঙ্ক আসে কিভাবে কি করবো। হিসাব সমীকরণের প্রভাব, হিসাব সমীকরণে প্রভাব, আমরা সবটা চেষ্টা করি। তারিখ বিবরণ হিসাব সমীকরণের প্রভাব, তারিখ বিবরণ হিসাব সমীকরণে প্রভাব। তারিখ 2018 জানুয়ারি 1, কি লেনদেন আছে? 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করলেন। 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। এটা লেনদেনে কি প্রভাব পড়ে, হিসাব সমীকরণে কি প্রভাব পড়েছে? আলোচ্য ঘটনাটি হিসাব সমীকরণে প্রভাব পড়েছে যে 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে। 1 লক্ষ টাকা যখন নিয়ে ব্যবসা শুরু করেছে, সেক্ষেত্রে তার ব্যবসায় নগদটাকে বেড়েছে এবং মালিকানা সত্ত্বেও বেড়ে গেছে, মূলধনের পরিমাণ বেড়ে গেছে। তাহলে এ বৃদ্ধি ও ই বৃদ্ধি, তাহলে নগদ টাকাও বেড়ে গেছে আর মালিকানা সত্ত্বের পরিমাণও বেড়ে গেছে। এবার 3 তারিখের ঘটনাটা লেনদেন নয়, অতএব হিসাব সমীকরণের কোনো প্রভাব পড়বে না। 6 তারিখ নগদে পণ্য ক্রয় 20,000 টাকা, এটা ক্রয় বেড়ে গেছে অর্থাৎ ব্যয় বেড়ে গেছে, নগদে কিনেছে যে কারণে নগদ টাকা কমে গেছে, অর্থাৎ ওই হ্রাস অর্থাৎ তার ব্যয়ের কারণে মালিকানা সত্ত্ব কমে গেছে আর নগদ টাকা ব্যবসা থেকে চলে যাওয়ার কারণে তার বা সম্পদ হ্রাস পেয়েছে। 12 তারিখ সরঞ্জাম ক্রয় 50,000 টাকা। এই ক্ষেত্রে সরঞ্জাম ক্রয়ের প্রেক্ষাপটে প্রতিষ্ঠানে তার প্রাতিষ্ঠানিক সরঞ্জাম বৃদ্ধি পেয়েছে এবং ক্রয় করার প্রেক্ষাপটে তার নগদ টাকা চলে গেছে, সম্পদ কমে গেছে। তাহলে এ বৃদ্ধি, সম্পদ বৃদ্ধি, এ বৃদ্ধি এবং এ হ্রাস, 18 তারিখ ভাড়া পাওয়া গেল, ভাড়া পাওয়া গেল 10,000 টাকা। তাহলে ভাড়া যখন পাওয়া যাচ্ছে তাহলে প্রতিষ্ঠানে নগদ টাকা বাড়তেছে এবং ভাড়া প্রাপ্তিজনিত কারণে তার মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাচ্ছে। তাহলে এ বৃদ্ধি আর ওই বৃদ্ধি, তাহলে আমরা লক্ষ্য করতেছি যে যখনই আয় হচ্ছে তখন মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাচ্ছে আর যখন ব্যয় হচ্ছে তখন মালিকানা সত্ত্ব কমে যাচ্ছে। এটাও আমরা জানি যে ওই 4টে উপাদান দ্বারা প্রভাবিত হয়, সি আর ই আর ডি, এই 4টে উপাদান দ্বারা ওই প্রভাবিত হয়। এই 4টে উপাদানের 2টি উপাদান আসলে ওইকে বৃদ্ধি করে আর 2টি উপাদান ওইকে হ্রাস করে। আচ্ছা, 20 তারিখে আছে রেশমে ট্রেডার্সের নিকট 30,000 টাকার পণ্য সরবরাহের ফরমাইশ প্রদান করা হলো। ফরমাইশ প্রদান করলে, চুক্তি সম্পাদন করলে এটা আসলে লেনদেন হয় না, এই জন্য আমরা হিসাব সমীকরণে তার কোনো প্রভাব দেখাতে পারলাম না। 25 তারিখ ধারে পণ্য ক্রয় 30,000 টাকা, ধারে পণ্য ক্রয় 30,000 টাকা, একদিকে ক্রয় বাবদ ব্যয় বেড়েছে আর ধারে করার কারণে সম্পদ বেড়েছে। তাহলে এ বৃদ্ধি আর ওই হ্রাস। 30 তারিখ বেতন প্রদান, বেতন প্রদান 10,000 টাকা। তাহলে এই ক্ষেত্রে বেতন প্রদান প্রেক্ষাপটে ব্যয় বৃদ্ধি পেয়েছে, তাহলে ওই হ্রাস আর এ হ্রাস,
হেরা বেতন প্রদান করার কারণে প্রতিষ্ঠান থেকে তার নগদ টাকা চলে গেছে, এই কারণে তার সম্পদ হ্রাস পেয়েছে। তাহলে আমি আলোচ্য অঙ্ক থেকে আমরা দেখতে পাচ্ছি হিসাব সমীকরণে যে প্রভাব পড়েছে সেটা আমরা একটু খেয়াল করি। 1 লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিলেন, অতএব তার একদিকে মূলধন বৃদ্ধি পেয়েছিল, এই কারণে ওই বৃদ্ধি পেয়েছে, আর নগদ টাকা নিয়ে সে ব্যবসা এসেছিল, এই কারণে তার সম্পদ বৃদ্ধি পেয়েছিল। 2 নাম্বার পণ্য ক্রয়ের কারণে মালিকানা সত্ত্বে হ্রাস পায় বা ব্যয়ের কারণে মালিকানা সত্ত্বে হ্রাস পায়, তাই ওই হ্রাস। এবং নগদ টাকা দিয়ে পণ্য কিনেছিল, যে কারণে তার নগদ টাকা কমে গেছে, তাই এই হ্রাস বা সম্পদ হ্রাস। সরঞ্জাম ক্রয়ের প্রেক্ষাপটে তার প্রাতিষ্ঠানিক সরঞ্জাম বৃদ্ধি পেয়েছিল, তার সম্পদ বৃদ্ধি পেয়েছিল, এই বৃদ্ধি। আর নগদ টাকা দিয়ে কেনার কারণে তার সম্পদ হ্রাস পেয়েছিল বলে এই হ্রাস। ভাড়া পাওয়া যাওয়ার কারণে, প্রাপ্তি হওয়ার কারণে তার সম্পদ বৃদ্ধি পেয়েছে, ওইও মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। ধারে পণ্য ক্রয়ের কারণে তার সম্পদ বৃদ্ধি পেয়েছে, ওই হ্রাস পেয়েছে। বেতন প্রদানের ক্ষেত্রে তার ওই হ্রাস পেয়েছে এবং এ হ্রাস পেয়েছে। তাহলে আমরা আলোচ্য অঙ্ক দিয়ে যেটা হিসাব সমীকরণে লেনদেনের যে প্রভাব পড়ে সেটার অবস্থা বুঝলাম। আমরা আজকে আলোচনায় হিসাব কি বুঝলাম, হিসাবের শ্রেণী বিভাগ বুঝলাম, এবং এই হিসাবের কাঠামোটা একটুখানি আমরা আলোচনা করব যে হিসাবের কাঠামোটা কেমন হয়। হিসাবের দুটি পদ্ধতি আমরা লক্ষ্য করি, একটা সনাতন পদ্ধতি আর একটা হলো আধুনিক পদ্ধতি। সনাতন পদ্ধতিতে হিসাবের কাঠামোটা টি সব বা টি সবটা আমরা বলি টি সব। এটা হয় এরকম, এটা হয় এরকম, দুটা 500 থাকে, একটা ডেবিট 500, একটা হলো ডেবিট 500, একটা হলো ক্রেডিট 500। আর এটা হলো শিরোনাম, প্রথমে লিখতে হয় শিরোনাম, তারপর দুটা 500, একটা ডেবিট 500, একটা ক্রেডিট 500। প্রতিটি 500কে আবার 4টা কলামে ভাগ করা হয়: তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। এটা হলো তারিখ, এটা হলো বিবরণ, এটা হলো জাবেদা পৃষ্ঠা, টাকা। এটা হলো তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। তাহলে আমরা সনাতন পদ্ধতিতে টি ছকের যে কাঠামো হয় সেটা আমরা দেখলাম। এবার আমরা দেখব যে আধুনিক পদ্ধতিতে হিসাব কাঠামোটা কেনা হয়, যেটাকে আমরা চলমান জের ছক বলি, তাহলে আমরা দেখি চলমান জের ছকের কাঠামোটা কিরকম হয়। চলমান জের ছকের কাঠামোটা এরকম হয়: তারিখ, বিবরণ, সূত্র, ডেবিট, ক্রেডিট, ব্যালেন্স। এটা হলো শিরোনাম, তারিখ, বিবরণ, সূত্র, ডেবিট, ক্রেডিট, জের। এটা ডেবিট জের, এটা হলো ক্রেডিট জের। তাহলে আধুনিক পদ্ধতিতে বা চলমান জের ছকের পদ্ধতিতে 7টা কলাম থাকে: 1 2 3 4 5 6 7। তারিখ, বিবরণ, সূত্র, ডেবিট, ক্রেডিট, জের, ডেবিট জের এবং ক্রেডিট জের। তাহলে হিসাবের আমরা কাঠামো বা ছকটাও বুঝলাম। তাহলে আজকের আলোচনায় আমরা যেটা লক্ষ্য করেছি সেটা হলো হিসাব সংজ্ঞা বুঝতে পেরেছি, হিসাবের শ্রেণী বিভাগ দেখেছি, হিসাব কাঠামো দেখেছি, এবং বিভিন্ন হিসাবের শ্রেণী বিভাগ কীভাবে নির্ধারণ করা যায় সেটাও আলোচনায় আমরা দেখেছি। এবং একটি ছোট্ট অঙ্ক দিয়ে আমরা দেখেছি যে হিসাব সমীকরণের প্রভাব কেমন হয় এবং লেনদেন চিহ্নিতকরণে। তা আমরা আজকে প্রথম অধ্যায়ের যে শিখন ফলগুলো আমরা আলোচনা করি, শিখন ফল কেমন হয় সেটা আমরা লক্ষ্য করি। প্রথমে আমরা আলোচনা করেছিলাম হিসাব বিজ্ঞানের সংজ্ঞা, তারপর হিসাব বিজ্ঞানের জনক, হিসাব বিজ্ঞানের যে প্রতিষ্ঠানিক বইতে আসলে প্রথম হয়েছিল সুমাডি এরিথমেটিকা, জিওমেট্রিকা, প্রপোর্শনেট অ্যান্ড প্রপোর্শনালিটি নামক গ্রন্থের 5ম খণ্ডে বিভক্ত এই বইটি। 3য় খণ্ডে যেখানে গাণিতিক অংশ আছে, পাটিগণিতিক অংশ, সেইখানে এর ডবল এন্ট্রি সিস্টেমের প্রথম সংজ্ঞায়িত করেছিলেন। তিনি হলেন ফারা লুকা বার্টলোমিও ডি প্যাসুইলি। এই জন্যে ডি প্যাসুইলিকে আমরা হিসাব বিজ্ঞানের জনক হিসেবে আখ্যায়িত করি। তিনি লিওনার্দো দি ভিঞ্চির বন্ধু ও শিক্ষক ছিলেন। এরপরে হিসাবের ক্রমবিকাশ বা উৎপত্তি সম্পর্কে আমরা ধারণা পেয়েছি।
তারপর ঘটনা সম্পর্কে আমরা ধারণা পেয়েছি, লেনদেন সম্পর্কে আমরা ধারণা পেয়েছি যে লেনদেনকে হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি বা মূল উপাদান হিসেবে আখ্যায়িত করা হয়। তারপর আমরা আলোচনা করেছি হিসাব সমীকরণ। হিসাব সমীকরণের মৌলিক সমীকরণ হলো a = l + ওই। এই ওইকে আবার চারটা ভাগে ভাগ করা হয়েছে, যার সি বা ক্যাপিটাল মূলধন, আয় ব্যয় আর উত্তোলন, আয় ব্যয় এবং উত্তোলন। এরপরে আমরা আলোচনা করেছি যে লেনদেন চিহ্নিতকরণ কিভাবে করব। আজকে আমরা আলোচনা করেছি হিসাব 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 শ্রেণী বিভাগ এবং হিসাব কাঠামো এবং হিসাবের কিভাবে সমীকরণে লেনদেনে কিভাবে প্রভাব পড়ে সেটা নিয়ে আলোচনা করেছি। তাহলে আজকে আমরা যে আলোচনা রাখলাম, বিগত যে আলোচনা প্রথম অধ্যায়ে করেছি তা আজকে আমরা শেষ করতেছি। প্রথম অধ্যায়ের আলোচনা শেষ। আগামী ক্লাসে আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অব্যবসায়িক প্রতিষ্ঠানের অঙ্ক নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, করোনাকালীন সময়ে আসলে আমরা ম্যানুয়ালি ক্লাস নিতে পারছি না, সে কারণে আমরা অনলাইন ক্লাসগুলো গ্রহণ করছি। তোমরা সকলেই এই অনলাইন ক্লাসগুলো দেখলে উপকৃত হবে। করোনাকালীন সময়ে তোমরা সকলেই ভালো থাকো, নিরাপদে থাকো, এই আশা রেখে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।